বসতপুর উপজেলার মাসিক পরিষেবা আজকে সে ঐতিহাসিক পরিষেবার সুযোগ্য সভাপতি মঞ্চে উপবিষ্ট গোপালগঞ্জ তথা বাংলাদেশের কৃতি যে সন্তানবৃন্দ, আমার গোত্র ভক্তবৃন্দ, মায়েরা, আজকে যে সম্বর্ধিত অতিথিবৃন্দ, আমাদের সাংবাদিক ভক্তবৃন্দ ও অন্যান্য সম্প্রদায়ের যে অতিথিবৃন্দ, সবাইকে আমার প্রণাম জানিয়ে অনুষ্ঠানের শেষ বেলায় দুটো কথা বলছি। আমি আপনাদের প্রণাম জানিয়ে আমি বিরক্তবচন হব না, আমি শেষ করব। আমার ভালো লাগছে, অনেকবার আমাদের বর্তমান মঞ্চের সভাপতি রঞ্জন কুমার দাস, জগদীশ চন্দ্র বিশ্বাস, শ্রী রক্ষিত চন্দ্র মেঘনা অনেকবার বলছে আমাদের হরিসভা আপনি তো আসবেন মাঝে মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ, অর্থাৎ একটা যোগাযোগের বড় মাধ্যমই এই হরিসভা। কিন্তু আমি দুর্ভাগ্যক্রমে আসতে পারিনি। আজকে সত্যি আমার ভালো লাগছে। আপনারা জানেন ঠাকুরবাড়ির আমার ভাই বর্তমান জেনারেশনের যে রাজনীতি করে স্নেহস্পদ সব্যত ঠাকুর এসেছিলেন, তার দীর্ঘ সময় কথা শুনলেন, আপনারা অসিতবাবুর কথা শুনলেন। আজকে ভালো যে বক্তাবৃন্দ ছিল অনেককে আমরা সময় দিতে পারিনি, মাত্র বাক্সিবাবু, আমাদের রক্ষিতবাবু সহ দু একজন কথা বলার সুযোগ হয়েছে এবং আগেও অনেক বক্তারা বক্তব্য রেখেছেন। দুর্ভাগ্য আমি আপনাদের মধ্যে কিছু সময় বিলম্ব এসেছি, সে কারণে সেদিক দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আজকে সত্যিকারে অনেক কথা বলার ছিল, কিন্তু এখন কথা বলার সময়ও নেই। তবে মতুয়া হরিগুরুচাঁদ ঠাকুরের আগমনিত একটা আন্দোলনের মধ্যে দিয়ে, একটা বিদ্রোহের মধ্য দিয়ে অনেকে আমরা বিচার করি যে ধারাবাহিকভাবে রামকৃষ্ণ গৌরাঙ্গ এই অবতারবৃন্দ ধারাবাহিকভাবে এসছেন, সবাই একই। কিন্তু আমি মনে করি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আগমনটাই ব্যতিক্রমধর্মী। কারণ আমরা ব্যাখ্যা করি বিশুদ্ধ বৈষ্ণব ধর্মই মতুয়া ধর্ম, কিন্তু কিছুটা এক হলেও আমি সবকিছু একমত হতে পারি না। কারণ কি, চৈতন্য মহাপ্রভু আমাদের সংসার থেকে সন্ন্যাস নেওয়া মন্ত্র শিখালেন, আর হরিচাঁদ ঠাকুর সন্ন্যাসীদের অর্থাৎ গৃহত্যাগীদের সংসারে ফিরিয়ে আনলেন। অর্থাৎ আমি মনে করি হিন্দু কোনো ধর্ম না, মূল আমরা সনাতন ধর্মীয়। কারণ কি, আপনার হিন্দু ধর্মের অর্থাৎ সনাতন ধর্মের মূল যে ধর্ম পুস্তকগুলো আছে আমাদের, যেমন গীতাকে আমরা মান্য করি, ভাগবত, রামায়ণ, মহাভারত ইত্যাদি যেগুলো ধর্মগ্রন্থ আছে, কোথাও হিন্দুর কথা নেই। অর্থাৎ আমরা সনাতনী, আর আমাদের মতটা কি সূক্ষ্ম সনাতন ধর্ম, আর সম্প্রদায় কি মতীয় সম্প্রদায়। ইহা শুনি দেখে বলে প্রভু হরিচাঁদ ভিন্ন সম্প্রদায় ওরা মতুয়া। হঠাৎ এত বড় কথা, আজ থেকে 200 বছর আগে বললেন ভিন্ন সম্প্রদায়। ওই সময় ফিরে যে আপনি চিন্তা করেন ভিন্ন সম্প্রদায় বলার কত হিম্মত ছিল হরিচাঁদ ঠাকুরের। সে কারণে আজকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজকে হিন্দুদের যদি রক্ষাকর্তা, হিন্দু ধর্মটা, হিন্দু ধর্মের লোক সংখ্যাটা যদি কেউ টিকিয়ে রাখে, সে হল হরিগুরুচাঁদ ঠাকুর। নতুবা হিন্দুই থাকতো না, হিন্দু ধর্ম পালন করতো কারা? অর্থাৎ এই হিন্দুরা যদি সব সন্ন্যাস হয়ে যেত, সবাই যদি প্রতি গৃহে ঘরের যদি যুবক ছেলেরা এক একজন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতো, ভবিষ্যৎ জেনারেশন থাকতো আমাদের। বলেন হিন্দু ধর্ম পালন করতো কারা?
অর্থাৎ হরিচরণ ঠাকুরের আগে যে অবতার আসছিলেন, মহাপুরুষ আসছিলেন, তারাও সংসার ত্যাগ করা মন্ত্র শিখিয়েছেন। আর হরিচরণ ঠাকুর আমাদের সংসারে ফিরিয়ে এনে গৃহস্থ সব ধর্মের শিক্ষা দিলেন। মাতা পিতাকে ভক্তি করো, স্ত্রী জাতিকে সম্মান দাও, মাতৃজ্ঞান করো। যাদের সম্মান কোনো জমি ছিল না হরিচরণ ঠাকুর আসার আগ পর্যন্ত, এই মায়েরা বসে হরিকথা শুনছে, মহোৎসবে যাচ্ছে, নাম যজ্ঞ যাচ্ছে, পড়ালেখা করছে, চাকরি করছে, তাই না? সমান অধিকার পাচ্ছে। এটা একটা চিন্তার অতীত। এদের বলা হতো নরকের দ্বার, এদের বলা হতো সাধন পথের কাটা, এদের বলা হতো বাঘিনী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে কারণে ঠাকুরের যে দ্বাদশ আজ্ঞা আমরা সহজ সরল করি, যে সহজ সরল মত মত, আমি তো মনে করি এতে কঠিন মত নেই। একটা মত ধর্ম মত মত সদা সত্য কথা বলা, এই মাত্র একটা কথা, এই যে পালন করেন যে কত কঠিন। কিন্তু ঠাকুর আর যে কথাগুলো বলছে, যে সার্বজনীন কথা, যে কি তো কারো ধর্ম নিন্দা করো না, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করো না। এই ঠাকুর আবির্ভাবের মূল একটা কারণই জাতিভেদ, বর্ণবাদ, জাতপাত, কুসংস্কার, সুদমার্গ, ব্রাহ্মণ্যবাদ, তথাকথিত গুরুবাদ। এই কয়টা কারণে ঠাকুর আসলেন। কারণ আমরা কিন্তু আন্দোলন করি কি জানি, ব্রাহ্মণ্যবাদের, নট ব্রাহ্মণ। ব্রাহ্মণের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই আমাদের, যদি সত্যিকারে কেউ ব্রাহ্মণ হয়, সত্যিকারে ব্রাহ্মণ হয়, তার বিরুদ্ধে কোনো আন্দোলন নেই। আপনারা তো জানেন শাস্ত্রের ব্রাহ্মণ হতে কি কি গুণ থাকতে হয়। সেইরকম ব্রাহ্মণ যদি আমরা পাই, তাদের পদতলে মাথা দিয়ে আমরা সব কাজ করবো তাদের দিয়ে। কিন্তু বর্তমান যারা ঐক্য নেই বলে ব্রাহ্মণ, এটা তো শ্রীকৃষ্ণ গীতায় বলছে, চাতুর্বর্ণ মকিত নয়া সৃষ্টি গুণ ও কর্ম বিভাগ, তাই না? অর্থাৎ গুণ কর্মের দ্বারা হচ্ছে বর্ণভেদ হবে, বংশ পরম্পরা এটা হবে না। সে কারণে আমার ঠাকুর আসলেন কিন্তু সেই গুণ কর্মের মাধ্যমে তোমরা সবাই ভক্ত হও। যে ভক্ত হতে পারে সে কিন্তু ব্রাহ্মণের থেকে উচ্চ স্তরে। সে কারণে আমার মতুয়ার ঘরে ঘরে ব্রাহ্মণ, ব্রাহ্মণেরও ব্রাহ্মণ এই মতুয়ারা। শুধু ব্রাহ্মণ্যবাদ না, বর্তমান যুগের যে কুসংস্কার, জাতপাত, আজকে হিন্দুদের এই দুরবস্থা কেন? যদি হরিচরণ ঠাকুর, গুরুচরণ ঠাকুর না আসতেন, আজ থেকে 5000 বছর আগে হরিচরণ ঠাকুর এসেছিলেন, তাই তো না? শ্রীকৃষ্ণ এসেছিলেন। 5000 বছর আগে কি ইসলাম ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল, খ্রিস্ট ধর্ম ছিল? ছিল না। তাই কি ছিল? সবই সনাতন ধর্ম। তখন পৃথিবীতে যত লোক সংখ্যা ছিল সবই সনাতনী, তাই না? আমরা যাদের হিন্দু বলতেছি, হরিচরণ ঠাকুর আসার আগ পর্যন্ত বা বর্তমান হিন্দুদের অবস্থান কত? কোথায় আছি আমরা? পৃথিবীর মধ্যে যত লোক সংখ্যা এর 5ম স্থানে আমরা। খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, তারপরে ফার্সি, তারপরে হিন্দু। তা এই লোক সংখ্যা আমরা 4র্থ বা 5ম স্থানের কারণ কি? কারণটা কি? আমরা ভুলে গেলাম কেন? আমি সবার করেছিলাম, আমরা জনসংখ্যা বেশি ছিল, সবই হিন্দু ছিল। কারণ ওই যে বর্ণবাদ, কুসংস্কার, সুদমার্গ, শ্রীদেবী যাচ্ছাত, অর্থাৎ এইভাবে আমাদের অবহেলিত সম্প্রদায়ের লোক এরা ধর্মান্তরিত হলো। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলো, কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, কেউ সন্ন্যাস নিয়ে চলে গেল। আমার হরিগুরুচরণ ঠাকুর যদি না আসতেন, এই যে কয়টা নবসূত্র আমরা আছি, ইন্ডিয়া যে কয়টা নবসূত্র, সেও তো পশ্চিমবাংলার থেকে গেছে, সেগুলো হ্যাঁ, পূর্ববঙ্গের থেকে গেছে, ওই আন্দামান থেকে আরম্ভ করে প্রতিটা প্রদেশ। তো হরিগুরুচরণ না আসলেই এই একটারও কোনো চিহ্ন থাকতো না, সবই আমরা ইসলাম ধর্ম বা খ্রিস্ট ধর্ম হয়েছে। সে কারণে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ সম্প্রদায় একটা আন্দোলনের মাধ্যমে আজকে আমরা এই পর্যন্ত পৌঁছেছি। আমরা বলি যে ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি চাই। সরকারি ছুটি এমনি এমনি দেবে? কোনোদিন এমনি এমনি দেবে না।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সহ বড় বড় লিডার যারা মন্ত্রী, তারা জানে না ওলাকান্দি সম্পর্কে? বলেন জানে না? অবশ্যই জানে। বিরোধী দলীয় যখন নেত্রী ছিলেন শেখ হাসিনা ওলাকান্দি করে আসছিলেন, ওই মঞ্চে আমি ছিলাম শেখ সেলিমের পাশে দাঁড়ানো, প্রধানমন্ত্রীর পাশে, আর আমার ছোট কাকা হিমাংশুমতি ঠাকুর ছিল। আমি বলছিলাম শেখ হাসিনারে, আপনি আবার যখন আবার প্রধানমন্ত্রী হয়ে আপনি কথা দেন ওলাকান্দি আসবেন। উনি কথা দিয়েছিলেন, উনি আসছেন। শুধু ওলাকান্দি না, হিন্দুদের মতো ধর্মীয় অনুষ্ঠানে উনি যাবেন। আপনারা অধিকার পাবেন কোথায়? আমার এমপি সাহেব আসে না বছরে একবারও, 5 বছরে একবারও আসে না। আমাদের অধিকার আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। আমাদের অসিতবাবু বলে গেল 35টা সিট, অর্থাৎ বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে, পশ্চিম অঞ্চলে নবসূত্র অধ্যুষিত 35টা অঞ্চল হল প্রত্যক্ষভাবে মতুয়ার ভোটে আমেরিকার এমপি সাহেবরা নির্বাচিত হচ্ছে, মতুয়াদের ভোটে। এই সমস্ত অঞ্চলে যে মতুয়া সম্মেলনগুলো হয়, আমাদের একটা টেন্ডেন্সি আছে না, মতুয়া সম্মেলনে এমপি সাহেবকে নিয়ে এসে আমরা প্রধান অতিথি হিসেবে কয়টা টাকা পাওয়ার জন্য, চাল পাওয়ার জন্য, ঘুম পাওয়ার জন্য, এই লোকে। অতএব আমি সবাই যেখানে যাই তাদের বলি, আমরা আমাদেরকে যে এটাকেই অতিথি হিসেবে আনবো, আমাদের এক দফা দাবি থাকবে যে আপনারা জাতীয় সংসদে দাঁড়িয়ে বলবেন যে মতুয়াদের প্রত্যক্ষ ভোটে আমরা নির্বাচিত হই। মতুয়াদের একমাত্র দাবি, তাদের ঠাকুর হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে তারা সরকারি ছুটি চায়। এই কারণে মতুয়াদের কথাটা আপনারা জাতীয় সংসদে পেশ করবেন। 35 জন এমপি যদি দাঁড়িয়ে বলে যে মতুয়ারা সরকারি ছুটি চায়, প্রধানমন্ত্রী ভাববে না? সে কারণে আমাদের একটা আন্দোলন সৃষ্টি করতে হবে এবং সেই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে ওলাকান্দি থেকে। আজকে আমার বাহিনী নেই এখানে, ঠিক আছে, আমরা উপজেলার চেয়ারম্যানের সন্তুষ্ট হলে চলবে না, চলবে নাকি? ওলাকান্দি ঠাকুর পরিবারের কাউ যদি রাজনীতি করে, সে আজকে থাকবে কি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ভালো একটা পদে থাকবে, তাকে ডেকে নিয়ে সেই পদ দিতে হবে। আমি এমনি করবো না। অথবা টেকনোক্র্যাট পদ্ধতিতে তার মন্ত্রী বানাতে হবে। আমি এমপিও চাই না, আমি যদি নমিনেশন চাই, হয়তো শেখ সেলিম পাবে না, ফারুক খান সাহেব পাবে না, শেখ হাসিনা নিজেই পাবে না কোটালি বাড়িতে নমিনেশন। অথবা এই 3 সিট আমাকে দেবে না। তাহলে কি করতে হবে? আমাদের সম্মানিত ভাবে টেকনোক্র্যাট পদ্ধতিতে আমাকে মন্ত্রী করতে হবে, সেইভাবে আমাদের নেতৃত্ব প্রদান করতে হবে। অতএব নেতৃত্ব দিতে হলে সবাইকে নিয়ে দিতে হয়। আপনারা আজকে যে অনুষ্ঠান করেছেন, ভালো প্রস্তাব। আমাদের শ্যামলবাবু বলে গেলেন মহাসংঘ থাকবে না, মিশনও থাকবে না, সংঘ থাকবে। আরে সংঘ মানে তো সংগঠিত হয়, যাদের দল নেই তাদের দল নেই। গুরুচাঁদ ঠাকুর বলছে আমরা দলাদলি করবো না, আমরা সংগঠিত হব, এক দলে চলবো। যে ধর্ম রাজা নাই সে ধর্ম তাজা নেই, অর্থাৎ হিন্দু ধর্ম তাজা নেই, এদের কোনো রাজা নেই, এদের কোনো রাষ্ট্র নেই। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা না করা হয়, সেই ধর্ম তাজা থাকে না কোনদিন। হিন্দুর কোনো রাজা নাই, হিন্দুর কোনো রাষ্ট্র নাই, এরা তাজা থাকবে কিভাবে? এই জন্যই রাজনীতি করতে হবে, রাষ্ট্রের অংশীদারিত্ব করতে হবে। গুরুচাঁদ ঠাকুরের কথাগুলো আমাদের মেনে চলতে হবে। আজকে আমার কথা তা না, যেমন মূল কেন্দ্রীয় কমিটি একটা আওয়ামী লীগের, অসংখ্যটা শাখা কমিটি আছে না? আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি করে ওই শ্রমিক লীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, অমুক লীগ, তমুক লীগ, কেন্দ্র কিন্তু একটা। আমরা ওলাকান্দিতে একটা সংগঠনকে 5টা সংগঠন থাকতে পারে, আমাদের নীতি যদি এক থাকে, আমাদের আদর্শ যদি এক থাকে, সমস্যা কি? কেন সমস্যা? আমি যদি বলি মতুয়া অসংখ্য থাকবে না, তারা যদি বলে মতুয়া মিশন থাকবে না, এই থাকবে না বলার অধিকার কারে দিল? আমি মতুয়া মিশন করি, মতুয়া মিশন সৃষ্টিকার
ভগবান গুরুচাঁদ ঠাকুরের নিজে, সেই দল থাকবে না, এই কথা বলার দৃশ্যটা কোথায় গেল? এটা দিল কে? আপনারা তো শাখা সংগঠন করতেছেন, বা পরবর্তী আরো হাজার সংগঠন, আমাদের নীতি আদর্শ এক হতে হবে, তবে কোনো ঝামেলা থাকবে না আমাদের মতো। অতএব অধিক কোনো কথা না। আপনারা তো পরীক্ষিত, পরীক্ষিত না। আজকে দুই ঠাকুর এক জায়গায় আসতো, কোনো বিরোধ আছে আমাদের ভিতরে? তবে আপনারা কাকে আমরা যাবো, মানুষের লড়াই হরি কথা বলবো, আমরা কিভাবে চলতে পারি সেই কথা বলবো, একতা বদ্ধর কথা বলবো, সেখানে সমস্যা কি আমাদের? আমাদের কোনো সমস্যা নেই। সে কারণে আজকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যুগের বিপক্ষে যদি বইতে পাই, নৌকো পাই, চলে নাকি নৌকো? হরিচাঁদ ঠাকুর যেভাবে আসলেন, হরিচাঁদ ঠাকুর যা দিয়ে গেলেন, গুরুচাঁদ ঠাকুর যা দিয়ে গেলেন, তার বিরুদ্ধে যদি চলি আমরা, চল থাকবে না। চৈতন্য মহাপ্রভু আন্দোলন কেবল আরম্ভ করছিল, অর্থাৎ আসন্ন কোন, অর্থাৎ এই শত্রুদের, এই অবহেলিতদের অধিকার দিয়ে আরম্ভ করছিল, তাই না? এই জন্য সে মারিয়ে ফেললো বড়ইয়া। কিন্তু হরি গুরুচাঁদ ঠাকুরের মারার বা অপমান করার অনেক চেষ্টা হয়েছে, পারেন নাই। আমরা কি তাদের বন্দনা করবো? আপনারা অনেক কিছু জানেন না। আজকে ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি হয় নাই। শোনেন, 1988 সালে আমি আগলজোড়ার একটা সম্মেলন করলাম। সুনীল বাবু, সম্মেলন করলাম। সম্মেলনের প্রধান অতিথি হল সুনীল গুপ্ত, তখন উনি একটু প্রতিমন্ত্রী, অত প্রতিমন্ত্রী নৌমন্ত্রী এসব। অর্থাৎ ওনারে যদি অতিথি না করা হয়, উনি সম্মেলন করতে দেবেন না, বুঝতে পারছেন? এই জন্যই মতের বিরুদ্ধে আমরা ওনাকে অতিথি রাখলাম, প্রধান অতিথি। আমি আগল জায়গাতে ফিরতেছি, পথে কার্তিক ঠাকুর সাথে দেখা হলো। কার্তিক ঠাকুর সাথে বলো, বাবা, যার জন্য ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি বন্ধ হয়ে গেল, সেই মতুয়া সম্মেলনের সেই ব্যক্তিরই প্রধান অতিথি রাখলা? তাই আমি বললাম, কাকু, এর পরিপ্রেক্ষিতে আমরা রাখতে বাধ্য হয়েছি। তাই ঠাকুরে ডাকেন, ওই লোক যেন শারীরিক কারণে হোক, যে কারণে হোক, সম্মেলনে উপস্থিত না হতে পারে। জানেন, ঠাকুরের কি লীলা, যেদিন সম্মেলন সেই দিন সকালের নিউজ ওনারা মন্ত্রিত্ব থেকে বাদ দিচ্ছেন, অর্থাৎ উনিও সম্মেলন আসতে পারলেন না। ওই সম্মেলনের শেষে যখন সাতপাড়ের থেকে আমি ওয়াকান্দি আসি, তখন নৌকোয় আসতে হতো ঠাকুরের। আমার দাদা হরপুর হকাচ্ছির সঙ্গে আমার দেখা। দাদা বললো যে, আমার বললো যে, ভাই খুব ভালো সম্মেলন হয়েছে, আমি শুনছি, এইভাবে গাড়ি হয়ে যাও। এই যে দাদার সঙ্গে কিন্তু ডাইরেক্ট আমার কথা। এরপরে আর আমাদের ফিরতে হয় নাই। সেই ঐতিহাসিক 92 সালের সম্মেলন, 93 সম্মেলন, 94 সম্মেলন, ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা 2 ভাই চষে বেড়াইছি। এই জন্য অনেকে অনেক কিছু বলতে পারে। সেই জন্য আমাদের যে আদর্শ, ওই যে সেই কোথায় চালু কাটিয়ে দিছি আমরা, আমাকে বিপ্লব নামকে প্রতিদিনই বিয়ে দিতি। দাদা দাস পৌরহিত্য করছে, আমরা সবাই গেছি একসাথে। মধ্যে একটা লঞ্চ রিজার্ভ করে গেছি মধ্যে মিশন থেকে, সেখানে আমাদের মধ্যে একটা ছেলেকে মধ্যে বিয়ে দিতে। আরে বাবা, আপনারা তো বলেন এই বিয়ে শ্রাদ্ধ, এই যদি আমাকে মধ্য কোনো বক্তব্যদের দেওয়া হয়, এই জাত গেল, সমাজ দিতে বাধ্য, অমুক করো তমুক করো, এটা তো একটা সাধারণ ব্যাপার। আগে জানতে হবে তো ধর্ম এবং সংবিধান কি। চৈতন্য মহাপ্রভু বলে গেছে, আমরা স্বার্থবাদ না, বৈষ্ণবরা। পুরোহিত দর্পণের আলোকে, মনুসংহিতার আলোকে আমাকে বৈষ্ণবদের বিবাহ শ্রাদ্ধ হবে না। সনাতন গোস্বামীকে নির্দেশ দিল, তোমরা একটা বৈষ্ণব সংবিধান রচনা করো। সনাতন গোস্বামী গোপাল ভট্টকে নিয়ে হরিভক্তি বিলাস রচনা করলেন, ওই গেল বৈষ্ণবের সংবিধান। আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেবো, বলবো আমি বৈষ্ণব, আর সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের ওই পুরোহিত দর্পণ দিয়ে আমি বিয়ে করবো, শ্রাদ্ধ করবো, তাদের বৈষ্ণব হোক, কিন্তু তো স্বার্থ। গোস্বামী মত আছে না, বলতে দেখেন না, অর্থাৎ যারা হরিভক্তি বিলাসের আলোকে কাজ করে, ওইটা গোস্বামী মত।
পুরোহিত দর্পণের আলোকে তারা কাজ করে না। এখন আমি বলবো আমি বৈষ্ণব, আবার পুরোহিত দর্পণের আলোকে কাজ করবো, তোরা তো বৈষ্ণব না। আজকে জানতো আন্দোলন করেন আপনারা সমাজকে বাদ দেন, রামকৃষ্ণ মিশনে যারা আছে তাকে, ওরা ওই এই মানে না, ওই হরিভক্তি বিলাসও মানে না, পুরোহিত দর্পণ মানে না, মন্ত্রসঙ্গীতও মানে না। ওদের হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মত। রামকৃষ্ণ মিশনে মহারাজ কারা, নমসূত্রও আছে, মুসিও আছে, মেথরও আছে। যারা ওই মতের দীক্ষিত হয় তাদের মহারাজ বলা হয় এবং তাদের পৌরোহিত্য তারা করে। তাদের গ্রন্থ অর্থাৎ তাদের সংবিধান নিজেদের রচনা করা, তার নাম কি বিশুদ্ধ সিদ্ধান্ত মত। তাদের মধ্যে তারা চলতেছে, বিবাহ শ্রাদ্ধ সব চলতেছে, যত দোষ মত ওদের, তাই না, নন্দ দোষ। অর্থাৎ কতরা আমরা তো সংগঠিত না। আমার হরিগুরু চান ঠাকুর যদি পূর্ণব্রহ্ম ভগবান হয়, তার নামে তো হয় যদি আমি বিয়ে করি, আমি শ্রাদ্ধ করি, সেটা অবৈধ হবে, তাই না? হবে নাকি? তাই কর তবে সে কারণে আমরা তো সংঘাত, আমরা একটু কম্প্রোমাইজ কোথা করি জানেন, এই জন্য আমাদের ওরা রাগ মতো। ওরা খালি এক নমসূত্রের ভিতর নেই, এখন পাল আছে, শাহ আছে, কুণ্ডু আছে, ব্রাহ্মণও আছে, হাজার হাজার বাউন। এই জন্যই আমরা বাবুরে যে যে মতে কাজ করিস কোনো বিরোধ নেই, কিন্তু বল আমরা মতো, আমরা হরিগুরু চাঁদের সন্তান, মতো যাবে না প্রচার হোক, আরো আমার লোক সংখ্যা ভোট আরো বাড়ুক আমার মতো। এই জন্যই আমি চাই, এই জন্যই ওদের আন্দোলন চালাই যাইতে হবে, আমাদের মতো বাড়াইতে হবে। এই জন্য ঠাকুররা কিছু দিল লক্ষ টাকা চেষ্টা করি ব্যক্তিগত আমি। হ্যাঁ, এই কারণে আপনাদের যে আন্দোলন, এই আন্দোলনের এই মানে জন্মস্থানেই মুকসুদপুর। সে কারণে ভর্তি আন্দোলন যতদিন চলবে, যতদূর যাবে, ইতিহাসে সংরক্ষণে লেখা থাকবে মুকসুদপুরের নাম, লেখা থাকবে আমার দীনবন্ধু দাসের নাম, লেখা থাকবে হরপ্রসাদ বাগচির নাম, লেখা থাকবে কার্তিক ঠাকুরের নাম, লেখা থাকবে লক্ষ্মীর পিতার নাম, লেখা থাকবে দুলাল মন্ডলের নাম, লেখা থাকবে সতীশ ভক্তর নাম, আরো যারা এই আন্দোলনের সঙ্গে আপনারা জড়িত আছে। সে কারণে আপনারা ওই যে আমি বলি ঠাকুর মহিলারা কি বলবো আর কি বলার দরকার কি আপনাকে, আপনারা হরিগুরু চাঁদের সন্তান। আমার বাবাকে যদি সম্মান দিয়ে আমি চলি, একটা কথা জানতে হবে, হরিগুরু চাঁদ কি মতদের কি উপাস্য, উপাসনা করি হরিগুরু চাঁদকে। রামকৃষ্ণ গৌরঙ্গ এরা কি আমার নমস্য। অর্থাৎ আমার ঠাকুর ধরে আমি একটু সম্মান দেই। ঠাকুর তো না হলে তো বাবা আপনি পাতায় নামে, তাহলে ঠাকুর ধরে সম্মান দেই। কিন্তু আমার বাবার যে মর্যাদা দেবো, আমার তাহলে ঠাকুর ধরে এই মর্যাদা দেবো নাকি? তাই না? অতএব আমার বাবা হলো হরিগুরু চাঁদ, তার কথা বলবো, তার আদর্শ নিয়ে চলবো। আমার তালুই ঠাকুর তো কৃষক ছিল, আমি তো কৃষক না, আমি তো শিক্ষিত একটা মানুষ, আমার পেশা যাই হোক না কেন। এই কারণে যোগ ও ধর্ম যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। গুরুচাঁদ ঠাকুর অনেকে প্রশ্ন করে, গুরুচাঁদ ঠাকুর বামন বাদ দেয় নাই কেন? আরে গুরুচাঁদ ঠাকুর কি কি করছে তাই করো দিক। উনি তো হরিচাঁদ ঠাকুরের পুরো ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে ছিল, সুদমার্গের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে ছিল হরিচাঁদ ঠাকুর নিচে। এই আন্দোলনটাই হলো বর্ণবাদের। এই উন্নতিতে লাল নিশান কেন? এই যে কি, এই যে সংগ্রামের প্রতীকটা লালটা, লাল রংটা, হ্যাঁ, আন্দোলনের কিসের বিরুদ্ধে আন্দোলন? ওই সেই কথা, ব্রাহ্মণ্যবাদ, তথাকথিত গুরুবাদ, কুসংস্কার, জাতপাত, সুদ মার্গ, এর বিরুদ্ধে অধিকার থেকে বঞ্চিত অধিকার পাওয়ার আন্দোলন আমার, তাই না? তো এই বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব হলো। বলতে 350 বছর আগে হরিচাঁদ ঠাকুরের চৈতন্য মহাপ্রভু আসলেন, উনি আবার আসবে কেন? কি দরকার আসা? এই দরকার আমাদের অধিকার দেওয়ার জন্য ঠাকুর আসলেন। সে কারণে আমাদের গ্রন্থ পড়ার দরকার আছে। আমরা দুই এক কথা পঞ্চমড় এগুলো সব পড়ছি, ওটা কি আছে দেখছি,
আরে হরিগুরুচান চরিত্র সুধা গুরুচান চরিত্র হরিনিরামৃত কথায় কথায় গুরুবাদ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লাগা। আপনারা পড়ে ভালোভাবে জানার চেষ্টা করেন, জানতে হবে, বুঝতে হবে। আরো ভালো ভালো রাইটাররা বর্তমান লিখছে, আপনাকে এগুলো পড়বেন, এ নিয়ে গবেষণা করবেন, আপনারা দেখবেন সব আমরা ক্লিয়ার হয়ে যাব। যাবো আমাদের আন্দোলনের রাজনৈতিক আন্দোলন আমাদের দরকার আছে। রাজনৈতিক আন্দোলন না করলে আমাদের অধিকার পাবো না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো, আমাদের এক দফা দাবি ঠাকুরের জন্মদিনে সরকারের ছুটি চাই। আমি চাল চাই না, গম চাই না, আমার বাড়ি একটা মন্দির চাই না। ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটি চাই। এইটা আমাদের প্রতিটি অঞ্চলের যারা মধ্য অধ্যুষিত অঞ্চল, যে এমপি সাহেবরা ভোটের জন্য যায়, তাদের নিয়ে নিয়ে আমরা সম্মেলন করি। একটা কথা বলবেন দাঁড়িয়া যে আপনাকে দ্বারা কোনো কিছু চাওয়া পাওয়া নেই, একটা হলো চাওয়া আমার ঠাকুরের জন্মদিন সরকারি ছুটি দিতে হবে। জাতীয় সংসদে দাঁড়িয়ে আপনি এই কথাটা উত্থাপন করেন, এমনি তো দেবে না। কারণ জানি না বাংলাদেশের গণতন্ত্র কবে আসবে। যদি গণতন্ত্র আসতো তবে আমাদের ভোটার একটু মূল্য হতো, তো মূল্য নেই আমাকে। যদি কোনদিন আসে সেই দিন আমার কথার একটু দাম হবে। যাবো বলতেও ভোটার বেশি এখন সারা বাংলাদেশে, যাকে ভোট নাই তাদের সম্মান বেশি। যাকে শনিবারি বল ভোট আছে আপনারা বলেন, আছে কোন শীর্ষ আছে যাকে শনিবারি নাই? যাকে শনিবারি কমিটিতে যে নেতা আছে বন্ধুবাদে, তারাও বাংলাদেশ সরকার বাংলাদেশের একটু চালায়। তারা যা করে বাংলাদেশ সরকার ওই সাধু তাই করছে, খালেদা জিয়া তাই করছে, শেখ হাসিনা তাই করে। মনে করে এই কয়েকজন যদি তাই উঠবে এই কথা এগুলো চলে। আর একটা ভণ্ড ওকে কথা কেউ মানেও না। এই জিনিসটা বাংলাদেশ সরকার জানে না, বোঝে না। কিন্তু যেদিন ওদের সত্যিকার ভোট অধিকার আসবে বাংলাদেশের হিন্দু বা সমস্ত ভোটারদের, সেদিনের যে মূল্যায়ন হবে, সেদিন বলবে বাংলাদেশের হিন্দুদের কি ক্ষমতা। অতএব মূল্যায়ন করতে হবে যে ধর্মীয় যে সংগঠনগুলো আছে তাদের মূল্যায়ন করতে হবে, যে সম্প্রদায়গুলো তাদের মূল্যায়ন করতে হবে। যাও আপনাদের বক্তব্য সম্মেলন মাসিক যে হরিসভা সত্যিকারে ভালো লাগছে। আমরা শুধু ধর্মীয় কথা বলে কান্নাকাঠির দরকার আছে। কান্নাকাঠি হবে মহোৎসবে, কান্নাকাঠি হবে হরিসভায়, কিন্তু আমাদের যে এই হরিবাসনগুলো হরিসভা, এগুলোকে হরিসভাকে আমরা জাগরণী সভায় রূপান্তর করব। যে কথার বক্তব্যতে আমার ভক্তরা জেগে উঠবে, যুবক ছেলেরা জেগে উঠবে। যাও আমার এখন সভাপতি সহ আরো বক্তারা বাকি আছে। আমার দীর্ঘদিন পরে আমার দাদাও অনেক ভুল বোঝে আমারে, আমিও ভুল বুঝি। ভুল বোঝাবুঝির কোনো ই নেই। দাদারও বয়স হয়েছে, আমাকেও বয়স থেমে নাই, আস্তে আস্তে বাড়তেছে। এগুলো জাতীয় কাজের মাধ্যমে আমাদের যতদিন গুরুচাঁদ আমাদের শক্ত এবং সামর্থ্য রাখবে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, আমরা কাজ করে যাব। আজকে দেখেন বাংলাদেশের আন্দোলন ভারত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। শ্রীমান শান্তনু ঠাকুর কান পর্যন্ত গিয়েছিল। বাংলাদেশের মধ্য মিশনের আন্দোলন, নতুবা 2019 সালে যখন নরেন্দ্র মোদীজি ঠাকুরনগর আসলেন ভর্তিও সমাবেশে, শান্তনু ঠাকুর আমার সঙ্গে যোগাযোগ না করে পোস্টারে দিয়ে দিলেন পদ্মনাভ ঠাকুর বিশেষ অতিথি, প্রধান অতিথি নরেন্দ্র মোদী। ওই মঞ্চে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। ওনার সঙ্গে হাত মিলিয়ে বলছিলাম, উনি বাংলা বলতে কষ্ট হয় কিন্তু বাংলা বলছে যে আপনি ওয়াকান্দি যেতে হবে, আপনার সমস্ত মতোয়ার কেন্দ্র হচ্ছে ওয়াকান্দি, তাদের ওয়াকান্দি আপনি আসবেন। উনি নিমন্ত্রণ গ্রহণ করছিলেন, আসার কথা। গতবার উনি কিন্তু প্রোগ্রাম দিয়ে দিয়েছিল, করোনার কারণে উনি আসতে পারে নাই। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনেছেন। ওনার সেই প্রোগ্রাম অনুযায়ী এই গত 25শে জানুয়ারি ইন্ডিয়ান হাই কমিশনার অফিসের ডেপুটি হাই কমিশনার উনি ওয়াকান্দি এসেছিলেন। উনি আসার 3 দিন আগে আমাকে ফোন দিয়েছেন, আমাকে যে গতবার ফোন নম্বর দেওয়া ছিল আমার, যে ঠাকুর আমি একটু ওয়াকান্দি আসতেছি 25 তারিখে, আপনি বাড়ি থাকবেন? আমি বাড়ি থাকবো, আমরা 2 জন আসতেছি। উনি আসলেন, প্রথম বললেন যে এখানে হেলিকপ্টার পড়ার মতো স্পট কোথায় কোথায় আছে, মেলার মাঠ কোথায় হয়।
হ্যাঁ, উনি সকালের এসে জল খাবার খেলেন, দুপুরে লাঞ্চ করে চলে গেলেন। অর্থাৎ এও আমরা একটা সবুজ সংকেত হয়তো পেতে পারি, যেটা কেন আসবে এবং হেলিপ্যাড কোথায় করা যায় সেটা দেখে গেলেন, মেলা কোথায় মেলে সেটা দেখে গেলেন। হয়তো নরেন্দ্র মোদীতে দেশে আসবে, এটা আমাকে আমাকে প্রধানমন্ত্রী নিমন্ত্রণ করছে, উনি নিমন্ত্রণ গ্রহণ করছে, এবং যদি উনি টুপি পড়া যায় তবে হয়তো যাওয়ার পথে বা ফেরার পথে আধা ঘন্টা চললেও ওরাকান্দি নামতে পারে। পাবলিক মিটিং না করলেও মন্দিরে পুজো দেবে সে যা মাস, যদি ওরাকান্দি। এটা আমরা প্রার্থনা করি ঠাকুরের দ্বারে, ঠাকুরের ভক্তরা সবাই, যে উনি যদি একটু ওরাকান্দি নেমে যায়, 5 বছর শেখ হাসিনার রাজনীতি হলেও আসতে বাধ্য ওরাকান্দি। কারণ শেখ হাসিনা এমনি আসবে না। যদি বিশ্বের প্রধানমন্ত্রী তার মতো অন্যতম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে যদি ওরাকান্দি নামে, শেখ হাসিনা আসতে বাধ্য। আর ওরাকান্দির উন্নয়ন হতে, খালি ওরাকান্দির উন্নয়ন না, সরকারি ছুটিও দূরে থাকবে না, মতো ওদের উন্নয়নের দূরে থাকবে না, আমরা যা চাবো তাই পাবো। এই জন্য আমাদের একটা প্রার্থনা, ঠাকুরের দ্বারে ঠাকুর তাকে একটু তোমার মাটিতে তুমি নামার অনুমতি দাও, সে ওরাকান্দি আসুক। এই কথা বলে আপনাদের সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি শেষ করছি। হরিবল, জয় হরি, জয় জয়।